ভাইয়া অজানা জ্ঞানকে জানার প্রক্রিয়া। আচ্ছা, অজানা জ্ঞানকে জানার প্রক্রিয়া, ভেরি গুড। দেন নেক্সট। গভীরভাবে অনুসন্ধানের মধ্যে দিয়ে সমস্যার সমাধান করা। হ্যাঁ, সমস্যার সমাধান করা গভীর অনুসন্ধানের মাধ্যমে, এটা একটা ভালো পয়েন্ট। আর আর বাকি কেউ? ইমন, আমি একটু বলতে চাচ্ছি তথ্য বা উপাত্ত নিয়ে কিছু তথ্য বা উপাত্ত নিয়ে তার ভিত্তিতে কিছু গবেষণা করা। সিস্টেমিক ওয়েতে উত্তর খুঁজে বের করা, এটা একটা রিসার্চের রিসার্চ বলা যায়। রিসার্চ হচ্ছে পুনরায় কোনো কিছুকে বারবার মানে খোঁজা, কোনো একটা সমস্যার উপায় কারণ সবগুলো বারবার খোঁজা, এরকম কিছু। হ্যাঁ, এটাও হয়। আর আর কেউ? রিসার্চ বলতে আমার মতে বিজ্ঞানসম্মত উপায়ে কোনো একটা প্রশ্নের বা কোনো একটা সমস্যার সমাধান করার চেষ্টা করা। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট ছিল, বিজ্ঞানসম্মত উপায়ে কোনো একটা প্রশ্নের সমাধান খোঁজা। আর আর কেউ বলতে চান? আমার মতে রিসার্চ হলো পুরাতন কোনো তত্ত্ব নিয়ে নতুন কিছু আবিষ্কার করা। হ্যাঁ, পুরাতন তথ্য নিয়ে নতুন কিছু আবিষ্কার করা, এটাও ভালো একটা পয়েন্ট। আর আর কেউ বলতে চান? রিসার্চ হচ্ছে তথ্য সংগ্রহ করে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা, গবেষণা করে ফলাফলের ভিত্তিতে কিছু একটা সিদ্ধান্তে পৌঁছানো। হ্যাঁ, এটাও ডিটেলস একটা পয়েন্ট। আর আর কেউ বলতে চান? ওকে, আমি আর না যাই। সো আপনারা অলরেডি সবকিছুই বলে ফেলছেন, রিসার্চের অনেক বিস্তারিত ভাবে অনেক কিছু বলে ফেলছেন। মোটামুটি সবকিছু চলে আসছে সব পয়েন্টে, যে রিসার্চটা অ্যাকচুয়ালি এরকমই যে আমরা বিজ্ঞানসম্মত উপায়ে কোন একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। সো আমরা যা কিছু করি না, আপনারা যা কিছু বলছেন সবকিছুই মানে সবগুলোই ওই বিষয়গুলো রিসার্চ, কিন্তু একদম শেকড়ে যে বিষয়টা সেটা হলো আমরা বিজ্ঞানসম্মত উপায়ে কোন একটা প্রশ্নের উত্তর খুঁজি। সো আমি যদি আরো আরেকটু বলি যে মানে আমরা কিভাবে চিন্তা করব, হোয়াট ইজ রিসার্চ। আমরা যদি চিন্তা করি, আমরা চারটা ওয়েতে চিন্তা করতে পারি। একটা হলো নতুন কিছু চিন্তা করা। সো রিসার্চ বেসিক্যালি নতুন কোনো কিছু চিন্তা করা থেকে হয়। যেমন আমি যখন নতুন কোনো কিছু আবিষ্কার হয়, কিংবা নতুন কোনো একটা প্রসেস, কিংবা নতুন কোনো একটা পদ্ধতি আসে আমাদের সামনে, কিংবা নতুন কোনো থিওরি আসে, সেই বিষয়টা কোথা থেকে আসে অ্যাকচুয়ালি? অবভিয়াসলি সেই বিষয়টার একটা ভিত্তি থাকা লাগবে, বৈজ্ঞানিক ভিত্তি থাকা লাগবে। কিংবা আচ্ছা, আমরা তো বৈজ্ঞানিক ভিত্তি বিশ্বাস করি, অন্য কোনো ভিত্তি বিশ্বাস করি না। সো সেক্ষেত্রে বৈজ্ঞানিক ভিত্তিটা আসলে তৈরি হবে কোথা থেকে? অবভিয়াসলি রিসার্চ থেকে। সো এই যে নতুন একটা বিষয় তৈরি হলো, আর নতুন একটা বৈজ্ঞানিক ভিত্তি তৈরি হলো, এই সম্পূর্ণ বিষয়টা আসলো কোথা থেকে অ্যাকচুয়ালি? কোন একটা ব্যক্তির নতুন কোনো কিছু চিন্তা করার মাধ্যমে। সে যদি, কিংবা আমি ধরেন একটা রিসার্চ করতেছি, ধরেন আমি আমার একটা রিসার্চের টপিক যদি বলি, জুলাই অভ্যুত্থানে মানসিক স্বাস্থ্য নিয়ে, স্টুডেন্টদের মানসিক স্বাস্থ্য নিয়ে। এখন এই বিষয়টা কিভাবে শুরু হলো, একদম শিকড় কোনটা? আমার চিন্তা থেকে শুরু হয়েছে। আমি যখন আমার মাথাতে যখন চিন্তাটা আসছে যে আমি এই জুলাই অভ্যুত্থানে যে স্টুডেন্টরা আছে এদের মেন্টাল হেলথের প্রবলেম হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিভাবে বোঝাবো? বৈজ্ঞানিক ভিত্তি তো লাগবে আমার, কতটুকু প্রবলেম হবে, হয়েছে এখানে, কিরকম হয়েছে অ্যাকচুয়ালি, এখানে ইম্প্যাক্টটা কেমন, কত পার্সেন্ট, এই বিষয়গুলো বের করার জন্য আমি রিসার্চ কন্টিনিউ করছি। সো তার মানে কি, আমরা যদি রিসার্চ করতে চাই আমাদের চিন্তাশীল হওয়া লাগবে। আমরা যত বেশি চিন্তা করব কোন একটা বিষয় নিয়ে, তত বেশি আমাদের মনে প্রশ্ন জাগবে। রিসার্চ মানে যেহেতু প্রশ্ন, এক ধরনের প্রশ্ন। সো প্রশ্নটা আসে চিন্তা থেকে। আমরা যত বেশি চিন্তা করতে পারবো তত ভালো প্রশ্ন ধরতে পারবো, তত ভালো টপিক ধরতে পারবো। সো রিসার্চ, ফর বি এ গুড রিসার্চার উই নিড টু বি এ গুড থিঙ্কার। রিসার্চার হওয়ার জন্য ওভার থিঙ্কার হওয়া লাগবে। এটা রিসার্চারদের জন্য একটা সুবিধা, যারা ওভার থিঙ্কার। ওকে, তারপরে অপ্রতিষ্ঠিত কোনো কিছুকে প্রমাণ করা, ওই যে যেটা বললাম যে আমরা কোনো কিছুকে যদি প্রমাণ করতে চাই আমাদের তো এভিডেন্স প্রয়োজন। ওই এভিডেন্সটা কিভাবে আসে? সায়েন্টিফিক কোন একটা এভিডেন্স। সায়েন্টিফিক এভিডেন্স কিভাবে আসে? রিসার্চের মাধ্যমে। এখন ধরেন আমরা, আমি অ্যাজ এ মুসলিম হিসেবে আমি এটার একটা এক্সাম্পল দেই। ধরেন কোরআন, আমরা মুসলিম হিসেবে যেটা বিশ্বাস করি, কোরআনে যেগুলো আছে প্রত্যেকটি বিষয়ই সত্য। সো কিন্তু বিজ্ঞান আবার কোরআনের অনেক বিষয়কে বলে যে এই বিষয়গুলো মিথ্যা, এই বিষয়গুলো সত্য না। এখন এজ এ মুসলিম আমি তো চাইবো
যে আমি তো অবভিয়াসলি বিশ্বাস করি কোরআনের একটা বিষয় সত্য, কিন্তু বিজ্ঞান ওটাকে কেন বিশ্বাস করে না? আমি যদি বলি কেন বিশ্বাস করে না, আপনার বিশ্বাস করা লাগবে আমার সৃষ্টিকর্তা সত্য আর কেউ সত্য না, এটা তো আমি বলতেই পারি, কিন্তু বিজ্ঞান তো এটা বিশ্বাস করবে না। যে যেরকম তার সাথে সেই ওয়েতে যাওয়া লাগে, তখন আমার আর কি করা লাগবে? কোরআনে যে বিষয়টা বিজ্ঞান বিশ্বাস করতেছে না, অর্থাৎ অপ্রতিষ্ঠিত একটি বিষয়, বিজ্ঞানের ভাষায় অপ্রতিষ্ঠিত, সো আমি তখন কি করব? ওই বিষয়টাকে আমি সাইন্টিফিক্যালি প্রুভ করার জন্য একটা রিসার্চ করব। যখন ওটা প্রুভ হবে তখন আমি বলতে পারবো হ্যাঁ দেখেন কোরআন এটা ছিল, আপনারা বিশ্বাস করতেন না, কিন্তু আমি এটার উপর রিসার্চ করেছি এবং রিসার্চের রেজাল্ট দেখাচ্ছে এই বিষয়টা প্রতিষ্ঠিত হবে এবং এটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। তার মানে রিসার্চ মানে আমরা রিসার্চার হওয়ার জন্য আমাদের চিন্তাশীল হওয়া লাগবে। আমরা যত বেশি চিন্তা করব তত ভালো রিসার্চ করতে পারবো এবং রিসার্চের টপিক খোঁজার জন্য আমরা এরকম বিষয় দেখতে পারি, অপ্রতিষ্ঠিত বিষয়গুলো, যে বিষয়গুলো হ্যাঁ লজিক্যাল এন্ড সিস্টেমেটিক ফ্যাক্টস দেখুন, লজিক্যাল এন্ড সিস্টেমেটিক ফ্যাক্ট দেখানোর জন্য আমাদের রিসার্চ করি আমরা, যে ওই রিসার্চ থেকে এই বিষয়গুলো উঠে আসে, কোয়ালিটেটিভলি হোক কিংবা কোয়ান্টিটেটিভলি হোক, যে কোনো ভাবে। ওকে, তারপর আরেকটি বিষয় যেটা কোনো কিছুর বিস্তর খোঁজা, কে যেন বলছিল যে পুরোনো বিষয়কে খোঁজা, পুরোনো পেপার বা পুরোনো বই, এই বিষয়গুলো পড়ে সেখান থেকে তথ্য বের করে আনা। সো কোনো কিছুর বিস্তারিত খোঁজাও অনেকটা এরকমই, এই যে আমি যে এক্সাম্পলটা দিলাম ওইটার কথাই যদি বলি, এখানে আমরা কি করতেছি অ্যাকচুয়ালি কোন একটা বিষয়ের বিস্তারিত খুঁজতেছি। ধরেন জুলাই অভ্যুত্থানে মানসিক স্বাস্থ্য, সো জুলাই অভ্যুত্থানে মানসিক স্বাস্থ্য আমি তো বলতেই পারি মানসিক স্বাস্থ্য ভালো হয়েছে না খারাপ হয়েছে, একটা ভাষায় বা একটা লাইনে বলতে পারি, কিন্তু রিসার্চ করলে আমি এখান থেকে কি কি দেখতে পারবো? মানসিক স্বাস্থ্য ছেলে মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে কিরকম খারাপ হয়েছে নাকি মেয়েদের বেশি খারাপ হয়েছে, তারপর কোন সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের সবচেয়ে বেশি মেন্টাল হেলথ ইফেক্ট পড়ছে, মেন্টাল হেলথ ইফেক্ট অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় পড়ছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ট্রমা, পিটিএসডি, কোন জায়গাটাতে তাদের ইফেক্টটা বেশি হয়েছে। সো এরকম কোন একটা বিষয় যখন বিস্তারিত নলেজ আমরা বের করতে চাই তখন আমরা রিসার্চ করি। তার আরেকটি যেটা হতে পারে কোন একটা সমস্যার সমাধান। ওকে, আর বেসিক্যালি যদি আমরা বইয়ের ভাষায় আসি, বইয়ের ভাষাতে রিসার্চ মানে জাস্ট দুইটা জিনিস, কোশ্চেন এবং প্রবলেমের সমস্যার সমাধান। রিসার্চ বইয়ের ভাষায় জিনিসটা এরকম যে কোন একটা গবেষণা শুরু হয় দুইটা জায়গা থেকে, একটি হয় কোশ্চেন থেকে আর একটি হয় প্রবলেম স্টেটমেন্ট, প্রবলেমের সলিউশন থেকে। আমরা কোন একটা সমস্যা যদি থাকে আমাদের সামনে, সেই সমস্যাটার সমাধান নিয়ে কাজ করি। তো আমরা ওভারঅল সবকিছু বিষয়কে মাথায় যদি না রাখতে চাই, আমরা জাস্ট দুইটা বিষয় মাথায় রাখতে পারি। আমরা গবেষণা বলতে এরকম কিছু বুঝি এবং গবেষণা করলে এই দুইটা জিনিস মাথায় রাখবো যে আমরা যেটা নিয়ে গবেষণা করব সেটা হয় কোন একটা সমস্যা হবে, মানে সমস্যা হবে বলতে আমি দেখাবো যে এটা একটি সমস্যা, যেমন মেন্টাল হেলথ, জুলাই অভ্যুত্থানে মেন্টাল হেলথ। এখন আমি রিসার্চ করতে পারি জুলাই অভ্যুত্থানে মানসিক স্বাস্থ্যে কোনো নেগেটিভ ইফেক্ট পড়ছে কিনা। যদি আমার গবেষণার রেজাল্ট বের হয় যে জুলাই অভ্যুত্থানে যেসব ছাত্ররা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের উপর মেন্টাল হেলথের ইফেক্ট পড়েছিল, তাদের পিটিএসডি হয়েছে, অ্যাংজাইটি হয়েছে, ডিপ্রেশন হয়েছে এবং তারা লম্বা সময়ের জন্য সেগুলো নিয়ে বহন করে বেড়াচ্ছে, এটা একটা প্রবলেম বের হইলো। তার মানে একটি বিষয় হইতে পারে আমি কোন একটি কোশ্চেন থেকে কিংবা কোন একটি সমস্যা নিয়ে কাজ করব, যে ওটা কি আসলে সমস্যা নাকি সমস্যা না সেটা দেখাবো। আরেকটি যেটা হইতে পারে, যদি অলরেডি সেই সমস্যাটা নিয়ে গবেষণা হয়ে থাকে, লাইক ধরেন জুলাই অভ্যুত্থানে মানসিক স্বাস্থ্যের ইফেক্ট পড়েছে কিনা ছাত্রছাত্রীদের উপর, সেটা নিয়ে অলরেডি গবেষণা করেছে এবং দেখিয়েছে যে এটি একটি সমস্যাটা ছিল স্টুডেন্টরা পিটিএসডি বহন করতেছে তাদের মধ্যে। তারপরে আমি কি করতে পারি, সমস্যাটার সমাধান নিয়ে, যে জুলাই অভ্যুত্থানের স্টুডেন্টদের মধ্যে পিটিএসডি ছিল এরকম একটা গবেষণা রেজাল্ট দেখিয়েছে, এখন এটা সমাধান কি হইতে পারে, আমি একটা সমাধান দিলাম, মানে জাস্ট এক্সাম্পল হিসেবে আমি একটা সমাধান দিলাম যে পিটিএসডির জন্য এইটা এভাবে কাজ করা যেতে পারে। তো আমার গবেষণাটা তখন কি হবে, আমি যে সমাধানটা দিলাম ওই সমাধানটা অ্যাপ্লাই করব, ল্যাবে হোক কিংবা কোন একটা এনভায়রনমেন্টে সেই সমাধানটা অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করে রেজাল্ট দেখাবো এটার, যে আমার এই সমাধানটি কাজ করতেছে কিনা। সো আমরা মূলত মানে বাংলাদেশে আমরা মূলত দুইটা বিষয় নিয়ে, এই দুইটা বিষয়ের উপরে রিসার্চ করি, একটি সমস্যা খোঁজা যে আসলে কোনো সমস্যা আছে কি সমস্যা নাই, এবং সেকেন্ড যেটা ওই সমস্যাটা যদি থাকে তাহলে সমস্যাটার সমাধান খোঁজা। ওকে, সো আমরা আজকে জাস্ট এই যে সমস্যা মানে এই দুইটা বিষয় বললাম, এই দুইটা বিষয়ের উপর বেসড করে আমরা কত টাইপের রিসার্চ করতে পারি এখানে,
মানে এজ এ বাংলাদেশ থেকে আমরা কত টাইপের রিসার্চ করি এবং আমাদের জন্য ফ্যামিলিয়ার যেই টাইপস গুলো রিসার্চের সেগুলো নিয়ে আজকে জাস্ট আলোচনা করব এবং আপনাদের রিসার্চের আরেকটা কয়েকটি প্ল্যাটফর্মে রিসার্চ অ্যাকাউন্ট নিয়ে একটু কথা বলবো। ওকে, এরপরের টপিকটাতে যদি যাই, স্টেপস ইন রিসার্চ, গবেষণার একদম শুরুর স্টেপস গুলা কি? আচ্ছা, এখানে কেউ কি বলতে চান 2-3 জন যে আসলে রিসার্চের স্টেপ, ফার্স্ট স্টেপ কি হবে? সমস্যা খোঁজা। ওকে, সমস্যা খোঁজা। আর কেউ? হ্যাঁ, প্রশ্ন যেহেতু অথবা আমরা বিষয়টা খোঁজা, কোন বিষয়ের উপর আমরা গবেষণা করতে যাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমরা সমস্যা বা প্রশ্ন নিয়ে কাজ করি, সেহেতু আমাদের প্রথম কাজটা হবে কোনো একটা সমস্যা বা প্রশ্ন খুঁজে বের করা। এটা কেন টপিক হলো, আইডেন্টিফিকেশন। টপিক সিলেক্ট করা, এটার টপিক সমাধান কি হতে পারে, এইটা মানে আর কি সিলেক্ট করা, যে এটা কোনো সমাধান আছে কিনা আদৌ। হ্যাঁ, আচ্ছা, এটা যে বিষয়টা সমাধান আছে কিনা দেও, এটা নিয়ে আমরা ভাববো না। আমরা মানে দেখবো যে চিন্তা করা আর কি, একটা প্রশ্ন নিয়ে চিন্তা করা প্রথমে হচ্ছে। হ্যাঁ, এরকমই। আচ্ছা, তো টপিক সিলেকশন, হ্যাঁ, প্রথম স্টেপ টপিক সিলেকশন, এখানে যদি ওইটাই দেয়া, কিন্তু রিসার্চটা অ্যাকচুয়ালি প্রথম। প্রথমে ভাইয়া হ্যাঁ, বলেন। টপিক সিলেকশন করব, এরপরে হচ্ছে কোন পদ্ধতিতে যাব ওইটা ফেস করতে আমার থেকে হবে, কোন স্কেল ব্যবহার করে দেন বিশ্লেষণ করব, ফলাফল ওইখানের মধ্যে পাবো আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা এরকমই। প্রিয়া আপু মোটামুটি ওভারঅল স্ট্রাকচারই বলে দিয়েছে। ওকে, এখন আমি যদি আসি, স্টেপস এর প্রথমে তো শুরু হয় আমাদের চিন্তা থেকে, কোন একটা আমাদের চিন্তা থেকে কোশ্চেন আসে, কিংবা কোন একটা প্রবলেম কিংবা কোন একটা সলিউশন আমাদের মাথায় আসে, তারপরে আমরা টপিক সিলেক্ট করি। ওই টপিকটা কোন একটা টপিক আমরা সিলেক্ট করি, লাইক আচ্ছা, আমরা আজকে পুরো সেশনটাতে একটা বিষয় নিয়ে আলোচনা করব, মানে একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এখন ওই এক্সাম্পলটা আপনাদের মধ্যে থেকে কে একজন বলেন যে আমরা এই বিষয়টা নিয়ে গবেষণা করব, ওইটা আমি প্রত্যেকটা এক্সাম্পলে দেখাবো। যে কোনো একজন একটা টপিক বলেন। আচ্ছা, আমি একটা বলি ভাইয়া। রিলিজিওসিটি ইন আন্ডারগ্রেড স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, একজন বলছে রিলিজিয়াস এন্ড আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। আর কি প্রিয়া আপু মেবি কিছু বলতে চাচ্ছিলেন? সোশ্যাল সাপোর্টস ইন ডেভেলপিং মেন্টাল হেলথ প্রবলেম। সোশিয়াল সাপোর্টস মানে সামাজিক সমর্থনটা মানসিক স্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখে, ওইরকম টাইপের আর কি। আচ্ছা, সোশিয়াল সাপোর্ট ইন মেন্টাল হেলথ। হ্যাঁ। ওকে, হ্যাঁ, সামিয়া আপু কি কিছু বলতে চাচ্ছিলেন? জি ভাইয়া, আমি হচ্ছে 4th ইয়ারে আছি, তো আমার একটা রিসার্চ অলরেডি করতে হবে 4th ইয়ারের জন্য। তো আমি যে রিসার্চটা করব ওটা টপিক হচ্ছে মায়ের প্রত্যাখ্যানের সাথে সন্তানের বা ব্যক্তির আত্মসম্মানের সম্পর্ক, এটা নিয়ে আর কি আমার রিসার্চ। আচ্ছা, মানে এরকম জিনিসটা সেলফ এস্টিম উইথ মাদার অ্যাভয়েডেন্স বা প্যারেন্টস অ্যাভয়েডেন্স। আচ্ছা, মাদার অ্যাকসেপ্টেন্স উইথ সেলফ এস্টিম। ওকে, আচ্ছা, আমরা এটা একটা ভালো টপিক, আমরা এটা নিয়ে আলোচনা করি, যেহেতু আপু এটা নিয়ে করতেছে অলরেডি, করবে। আর আরেকজন। আরেকটা কথা বলি। হ্যাঁ, বলেন, শিওর। আমার তো এই টপিকটার জন্য ডেটা কালেক্ট করতে হবে। আমি কি আমাদের এই সাইকোলজির এই কমিউনিটিটাতে আমি গুগল ফর্মটা দিতে পারি সবার থেকে ডেটা কালেক্ট করার জন্য? আচ্ছা, আমরা যেহেতু রিসার্চের জন্য খুলেছি গ্রুপটা, সো সেক্ষেত্রে আমরা এটাই চাই, আমরা একে অন্যকে আমাদের ইন্ডিভিজুয়াল গবেষণায় হেল্প করি, সো সেক্ষেত্রে আপনি দিতে পারেন। হ্যাঁ, রুকসানা এমি আপু, আপনি কিছু বলতে চান? ভাইয়া, একটা টপিক স্টুডেন্টদের মধ্যে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট এবং সোশ্যাল মিডিয়া ইউজ, এই টপিকটা করতে পারি আমরা? ফিয়ার অফ মিসিং আউট, এটাও ভালো একটা টপিক হয়। আচ্ছা, আমরা সবগুলো টপিকই বেটার, আমরা সামি আপু যে টপিকটা বলছে এটা নিয়ে আজকে কথা বলি, যে মাদার অ্যাকসেপ্টেন্স এন্ড সেলফ এস্টিম বা আত্মসম্মান, এটা আর কি এক্সাম্পল হিসেবে দেখাবো। আর একজন ভাইয়া একটা টপিক বলছিল রিলিজিয়াস এন্ড
আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। সো এখানে এটা নিয়ে একটু বলতেছি এই কারণে যে এই যে ভাইয়া যেটা বললো রিলিজিয়াস এন্ড আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, দেখেন এই টপিকটা থেকে কি স্পেসিফিক কোনো কিছু বোঝা যাচ্ছে আমি অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করতেছি? প্রভাবটা মেবি কতটা থাকে। রিলিজিয়াস এর প্রভাব তো অনেক হইতে পারে, কোন প্রভাবটা নিয়ে আলোচনা করব বা আমি গবেষণা করব, এটা ভাইয়া, কিন্তু স্পেসিফিক করা নাই। ও, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম কি একটা স্টুডেন্টের আন্ডারগ্রেড জার্নির ভিতরে ক্যাম্পাস লাইফ তার কিভাবে তার রিলিজিওসিটির উপরে প্রভাব ফেলে, তার আগে কেমন রিলিজিওসিটি ছিল, পরে কেমন হয়েছে, আর কি সিআরএস স্কোর কি আনব্যালেন্স হচ্ছে কিনা, তাই। আচ্ছা হ্যাঁ, এখন একটু ক্লিয়ার যে আমাদের ক্যাম্পাস লাইফ বা অনার্সে ভর্তি হওয়ার পরে আমাদের ওই পরিবেশটা রিলিজিয়াস এর উপর কোনো প্রভাব পড়ে ফেলে কিনা। সো এখানে আমরা দেখেন টপিকটা যখন সিলেক্ট করি, যেমন সাইমুর ভাইয়া যেটা বললো, টপিক আমরা একটা টপিক সিলেক্ট করলাম, এইটাই ধরেন। সো আচ্ছা এটা নিয়ে শুরু করি, সরি আমি আপু এটা নিয়ে বলি। সো এটা একটা টপিক ধরেন আমাদের, আমরা টপিক সিলেক্ট করলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি এই জায়গাটা নিয়ে যদি কাজ করতে চাই, এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে। আমি রিসার্চে আসলে আমি টপিক সিলেক্ট করলাম আন্ডারগ্রেড ক্যাম্পাস লাইফটা রিলিজিয়াস এর উপর কোনো প্রভাব ফেলে কিনা, আমি যে আমার যে বিশ্বাসগুলো ছিল সেগুলোর উপর কোনো প্রভাব ফেলে কিনা। কিন্তু এখানে আমার বিশ্বাস তো অনেক কিছু হইতে পারে। আমি অনেক রকম, আমার এক একজনের বিশ্বাস এক এক রকম। যেমন আমিও বিশ্বাস করি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আরেকজনের বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, কিন্তু আমি পড়ি না বা আমি অল্প পড়ি, আমি কিছু পড়ি, আরেকজন একেবারে পড়ে না বা ও আবার সবই পড়ে। সো তার মানে এখানে আমি যখন রিসার্চটা করব, টপিক সিলেক্ট করলাম এটা, কিন্তু টপিককে আমার ভাগানো লাগে, মানে এটা পরে যে স্টেপসটা মেক এ ফুল প্ল্যান, এখানে এসে যা করা লাগে পুরো টপিকটা মানে ভাঙা লাগে, একদম ছোট ছোট করে ভাঙা লাগে, স্পেসিফিক জায়গায় আসা লাগে আমাদের। এখন ক্যাম্পাস লাইফটা বলতে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি সেটা আমার স্পেসিফিক করা লাগবে। ক্যাম্পাস লাইফে রিলিজিয়াস এর উপর প্রভাব পড়তে পারে এরকম কি কি আছে, ফ্যাক্টরস থাকতে পারে, সেগুলো আমার আগে তুলে ধরা লাগবে। এটার জন্য আমি কি করব, প্রথমে আমার ক্যাম্পাস লাইফ নিয়ে ক্যাম্পাসে কি কি হয় সবগুলো বিষয় আমার স্টাডি করব। ওই বিষয়গুলো স্টাডি করে আমি বের করব যে ক্যাম্পাসে যে বিষয়গুলো হয়, বাংলাদেশে প্রতিটা ক্যাম্পাসে যে বিষয়গুলো হইতে পারে, ওই এনভায়রনমেন্টটা আসলে রিলিজিয়াস এর উপর প্রভাব ফেলে এরকম ফ্যাক্টরগুলো কি, ওই বিষয়গুলো আমি আলাদা করে বের করে নিয়ে আসবো, নোট করে রাখবো। তারপরে আমার সেকেন্ড যে ভেরিয়েবল রিলিজিয়াস, এখন আমার রিলিজিয়াস এর উপর বা বিলিভ, আমি রিলিজিয়াস যে বিলিভের জায়গাটা আছে আমার, আমি কি কি বিলিভ করি, আমি কোন কার্যক্রমগুলো মেনে চলি, হ্যাঁ ওইটা অ্যাকচুয়ালি সমস্যা সম্পর্কিত একদম বিস্তারিত ধারণা। আমি জাস্ট প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি যে আসলে এটা বলতে কি বোঝাচ্ছে। সো সেকেন্ড যে ভেরিয়েবল রিলিজিয়াস এর প্রতি যে বিশ্বাস, এই জায়গাটা বলতে আসলে আমি কি ধরবো আমার রিসার্চে। এখন এই ক্ষেত্রে ধরেন আমি আমার রিলিজিয়াসের প্রতি ওকে বিশ্বাসের জায়গা থেকে আমি অনেক কিছু মানতে পারি। আমি এটা মানতে পারি আমি এজ এ ছেলে হিসেবে আমি মেয়েদের দিকে তাকাবো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবো না, আমি ফেসবুক চালাবো না, সোশ্যাল মিডিয়াতে ছবি দিব না, এরকম অনেক বিশ্বাস থাকতে পারে। এখন অ্যাকচুয়ালি এখানে বিষয় মানে ক্যাম্পাসের যে বিষয়টা, ক্যাম্পাসে এক এক হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে। আমার প্রথমে এখানে কি করা লাগবে, দেখেন আমার ক্যাম্পাসে কত টাইপের স্টুডেন্ট আছে ওটা আমার ডিপ আলাদা করা লাগবে। কারণ আমি কিন্তু সবাইকে নিয়ে যদি রিসার্চ করতে যাই, আমার কাছে ধরেন ডেটা থাকবে প্রায় 2-3 হাজার ডেটা। ওই 2-3 হাজার ডেটা যদি প্রত্যেকটা ডেটার টাইপ ভিন্ন হয়, আমরা আচ্ছা আরেকটা কোশ্চেন করতে ভুলে গেছিলাম, যাই হোক আমি এটা শেষ হওয়ার পরে কোশ্চেনটা করতেছি। আমরা তো ক্যাটাগরাইজ করি ডেটাকে অ্যানালাইসিসের জন্য। ওই ক্যাটাগরাইজ করার জন্য আমি সর্বোচ্চ করে 10 থেকে 20টা ক্যাটাগরি করতে পারি। 10 থেকে 20টা ক্যাটাগরি মানে অনেক। এই 10 থেকে 20টা ক্যাটাগরি করলে ওইটা অ্যানালাইসিস করতে আমার 2-3 মাস সময় লেগে যাইতে পারে। কালেকশন অন্যান্য কাজ তো পরের কথা। সো এক্ষেত্রে যদি আমার কাছে 2-3 হাজার বা 1-2 হাজার ক্যাটাগরি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার অনেক আমি ওটা কমপ্লিট করতে পারবো না, রিসার্চটা আনরিয়ালিস্টিক হয়ে যাবে। তার মানে আমার কি করা লাগবে, শুরুতেই এখানে কতগুলো ক্যাটাগরি হইতে পারে, লাইক আমি যদি 4টা ক্যাটাগরি করি, একটা ক্যাটাগরি এরকম যে যারা রিলিজিয়াসকে বিশ্বাস করে এবং যে বিষয়গুলো বিশ্বাস করে সেই বিষয়গুলো মেনে চলে সবগুলোই। আরেকটা বিষয় যেটা যে কিছুটা মেনে চলে, কিংবা কয়েকটা বিষয় আমি স্পেসিফিক করলাম, নামাজের বিষয়, তারপরে ধরেন কালচারাল বিষয়,
এরকম কয়েকটা বিষয় ক্যাটাগরি করলাম। মানে অ্যাকচুয়ালি যেহেতু ওই রকম ধারণা নাই আমার, এই কারণে সব বিস্তারিত বলতে পারতেছি না। সো আমার এই সেকেন্ড স্টেপে আমি কি করি, এরকম আমার যে টপিকটা থাকে ওই টপিকটাকে আমি ভেঙে একদম স্পেসিফিক করি যে এটাকে। হ্যাঁ সাইমুর ভাইয়া বলেন। হ্যালো সাইমুর ভাইয়া। সরি, আমার মাইকটা মনে হয় অফ ছিল ভাইয়া। বলবো, হ্যাঁ বলেন। কোনো ব্যক্তি কোনো বিশ্বাসের প্রতি কতটা ইনভেস্টেড বা কতটা কম ইনভেস্টেড এইসবের জন্য একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ স্কেল আছে, সেন্ট্রালিটি ফর রিলিজিয়াস স্কেল, সিআরএস শর্টে। তো এটা আবার বিভিন্ন ফর্ম আছে। ইন্দোনেশিয়ায় এক ইউনিভার্সিটিতে মুসলিমদের জন্য এই সিআরএস স্কেল বানানো হয়েছে। শ্রী স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে বাঙালি স্পেসিফিক সিআরএস স্কেল বানানো হয়েছে। আমরা কি ওইগুলো ইউজ করতে পারি এই রিসার্চের ক্ষেত্রে? আচ্ছা, সো ধরেন প্ল্যানে তাহলে কি করতেছি আমরা, এটাতে আসতেছি ভাইয়া। তো প্ল্যানে আমরা প্রতিটা বিষয় কি স্পেসিফিক করতেছি, ভেরিয়েবল কি স্পেসিফিক করতেছি। সো ভেরিয়েবল কি স্পেসিফিক করার পর আমার কাজ কি, আমি একটা প্ল্যান করব, আমি অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করব। সো প্ল্যানটা করার ক্ষেত্রে আমি কি করব, প্রথমে আমি দেখবো আমার এই গবেষণায় কি কি লাগবে, আমি কিভাবে ডেটা কালেকশন করব। সো আমার এখানে ডেটা কালেকশনের ক্ষেত্রে যেমন ভাইয়া অলরেডি বলে ফেলছে, ধরেন এটা আমার ডেটা কালেকশনে আমি বের করলাম, এই স্কেলটা দিয়ে আমি ডেটা কালেক্ট করব। এখন স্কেলের ক্ষেত্রে যেটা হয়, আমার কালচারের সঙ্গে মিল থাকা লাগবে। এখন ওই স্কেলটা যেহেতু বাংলাদেশি ডেভেলপমেন্ট না, বাঙালি পার্সপেক্টিভ, বাঙালি কালচারের জন্য একটি করা হয়েছে, ওটা ভারতে। তার মানে আমরা ওই স্কেলগুলো বাংলাদেশ ইউজ করতে পারবো, কিন্তু এটা ভ্যালিডেট হবে না। তো আমার প্রথমে কি করা লাগবে, স্কেল ভ্যালিডেশন করা লাগবে এখানে। মানে ওটার জন্য আমার ডিফারেন্ট আরেকটা রিসার্চ, কিংবা আমি যদি ভ্যালিডেশনে না যেতে চাই সেক্ষেত্রে আমার টপিক চেঞ্জ করা লাগবে, কিংবা অন্য কোনো একটা প্রসেসে যাওয়া লাগবে ডেটা কালেকশনের। এটা হলাম বিষয়। তার মানে এই যে মেক এ প্ল্যান, এইখানে আমি মানে এটা আমি কেন করি প্ল্যানটা, আমি দেখি আমি এই সেকেন্ড স্টেপে আমি এটা প্ল্যান করি যে আমি কিভাবে যাব আগাবো সামনে। সামি আপুর টপিকটা বলি, ওটা আমি ভালো মতন বলতে পারবো যে মাদার অ্যাকসেপ্টেন্সের সঙ্গে সেলফ এস্টিমের সম্পর্কটা কি। সো এটাকে যদি আমি প্রথমে স্পেসিফিক করব, কিভাবে ভাঙবো, কিভাবে মাদার অ্যাকসেপ্টেন্স বলতে আমি কি কি বোঝাবো। ওইখানে ধরেন আমি কয়েকটা ভেরিয়েবল নিলাম, 2টা বা 3টা, মাদার কোন কোন বিষয়গুলো অ্যাকসেপ্ট করে বা করে না। তারপরে সেলফ এস্টিমের ক্ষেত্রে আমি ধরেন একটা স্কেল সিলেক্ট করলাম। সেলফ এস্টিমে বাংলাদেশে ডেভেলপ করা অনেকগুলো স্কেল আছে, মাদার অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে স্কেল আছে কিনা জানি না, কিন্তু এটা আমরা সেলফ কোশ্চেনে আর কিছু ইউজ করতে পারি যে কয়েকটা পেপার পড়ে বা ইন্টারনেটে ঘাটাঘাটি করে মাদার অ্যাকসেপ্টেন্স বলতে আসলে কি বোঝায়, কোন বিষয়গুলো বোঝায়, ওগুলোর উপর বেস করে আমরা 3-4টা কোশ্চেন দিয়ে দিলাম ডেমোগ্রাফিকের সঙ্গে, হয়ে গেল। সো তার মানে এটা আমার একটা প্ল্যান। আমি ডেটা কালেকশনের জন্য এরকম একটা প্ল্যান করতে পারি। আমি সেলফ এস্টিমের স্কেল ইউজ করব, মাদার অ্যাকসেপ্টেন্স আছে কি নাই সেটা আমি সেলফ কোশ্চেনে তৈরি করব, সেগুলো দিয়ে কালেক্ট করব। কালেক্ট করার ক্ষেত্রে আমার কি করা লাগবে, এখন আমার প্রথমে কিছু স্টুডেন্ট খোঁজা লাগবে। এখন আমি আমার যেমন ঢাকাতে যদি আমি করি, এখানে তো হিউজ স্টুডেন্ট আছে, ধরেন ইডেন বা ঢাকা কলেজ, ইডেন এন্ড ঢাকা কলেজ, 2টা কলেজ ক্যাম্পাস থেকে আমি ডেটা কালেক্ট করব, মেল এন্ড ফিমেল। এখন ঢাকা কলেজে তো হিউজ স্টুডেন্ট আছে, এখন এই হিউজ স্টুডেন্টের মধ্যে মাদার অ্যাকসেপ্টেন্সের সঙ্গে কানেক্টেড অধিকাংশ থাকতে পারে, অধিকাংশ নাও থাকতে পারে। এক্ষেত্রে একটা প্রবলেম যে আমি এরকম স্টুডেন্ট কোথায় পাবো যাদের অধিকাংশই কানেক্টেড বা কানেক্টেড না, কিংবা আমার তো দুইটা, আমি এখানে 2 ভাবে করতে পারি। একটা হইতে পারে আমার সবগুলো ডেটাই হবে এরকম যাদের মধ্যে মাদার অ্যাকসেপ্টেন্স নাই, আরেকটা হইতে পারে আমার সবগুলো ডেটা হবে 2টা টাইপের। একটা হবে অর্ধেক মাদার অ্যাকসেপ্টেন্স আছে, অর্ধেকের মাদার অ্যাকসেপ্টেন্স নেই। তারপরে আমি কালেকশনের পরে এই 2টার মধ্যে কম্পেয়ার করব, যাদের মাদার অ্যাকসেপ্টেন্স আছে তাদের সেলফ এস্টিম কেমন, যাদের মাদার অ্যাকসেপ্টেন্স নাই তাদের সেলফ এস্টিম কেমন। সো সেকেন্ড স্টেপে আমরা মূলত এটাই করি যে একটা প্ল্যান করি আমি কিভাবে ডেটা কালেক্ট করব, আমার ভেরিয়েবল গুলো কি হবে, তারপরে আমি ডেটা কালেকশনের ক্ষেত্রে আমার কোন কোন এলিমেন্টস গুলো লাগবে, যে বিষয়গুলো লাগবে। আরেকটা বিষয়, যেখানে আমি যা দিয়ে ডেটা কালেকশন করব সেটার আমার পারমিশন আছে কিনা সেটা দেখা লাগবে। যেমন আমরা সাইকোলজিতে স্কেল ইউজ করি, স্কেলের পারমিশন লাগে। বাংলাদেশে কোনো স্কেল ডেভেলপ করা নাই, সবগুলোই আপনার ট্রান্সলেটেড স্কেল। সো এর ক্ষেত্রে আমরা যেটা করি, যে ব্যক্তিটা ট্রান্সলেশন করেছে বাংলাদেশে, তার কাছ থেকে আমরা আমাদের একটা পারমিশন নেওয়া লাগে, এবং ইথিক্যাল কনসিডারেশনের বিষয় আছে সেটাও নেওয়া লাগে। সো এই সবগুলো বিষয় আমি দেখব যে আমি এগুলো নিতে পারবো কিনা আমার রিসার্চের ক্ষেত্রে। যখন দেখবো সবকিছু ক্লিয়ার,
তারপরে আমি থার্ড স্টেপে আগাবো। যদি সবগুলো ক্লিয়ার না থাকে তাহলে আমি রিসার্চ শেষ করতে পারবেন, কিন্তু যখন পাবলিকেশনে যাবে দেখবেন ফুল রিসার্চ কমপ্লিট, কিন্তু পাবলিকেশনে কেউ অ্যাকসেপ্ট করতেছে না ইথিক্যাল কনসিডারেশনের জন্য। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সেটা হলো আপনাদের এখানে যেহেতু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবাই আছি, আমরা আমাদের সাইকোলজির বাইরে কারা কারা আছেন, মানে অন্য ডিপার্টমেন্টে, তারা একটু হ্যান্ডেল করবেন। সাইকোলজির বাইরে কি কেউ আছেন? আচ্ছা, একজন। দুইজন। আচ্ছা, আপনাদের দুইজনের কাছে যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, সেটা হলো আপনাদের ডিপার্টমেন্টে কি রিসার্চ কোর্সটি করানো হয়েছে? মানে রিসার্চের একটি কোর্স থাকে আমাদের ডিপার্টমেন্টে, সেটা কি আপনাদের ছিল কোনো কোর্স? না, আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এরকম কিছু এখনো অবধি করানো হয়নি। আমাদের ফার্স্ট ইয়ারে মানে একটা ফিল্ড ওয়ার্কের উপর আমাদের একটা মানে রিসার্চ পেপারের মধ্যে একটা লিখতে বলছিল, আর আমাদের সেকেন্ড ইয়ার থেকে রিসার্চ মেথড ইন জিওগ্রাফি এরকম একটা কোর্স আছে, আর থার্ড ইয়ারে দুইটা কোর্স, আর প্রতি ইয়ারে আমাদের একটা করে রিসার্চ পেপারের মতো টু রিপোর্ট লিখতে হয়, আর পাশাপাশি তো জিওগ্রাফি এনভায়রনমেন্টাল সায়েন্সে তো আপনার রিসার্চ বেসিস বিভিন্ন টপিক আছেই আর কি। আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, এখন আপনারা তাহলে এই দুইজন ব্যতীত বাকি যারা আছেন সবারই তাহলে মোটামুটি ধারণা আছে, কারণ সাইকোলজিতে তো আমাদের ফার্স্ট, হ্যাঁ তামান্না আপু বলেন। জি, আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। আচ্ছা, আপনার কি রিসার্চের কোর্সটা করানো হয় ডিপার্টমেন্টে? না, করানো হয়নি এখন। ওকে, সো সাইকোলজি যারা আছেন তাদের ক্ষেত্রে আশা করি এটা প্রবলেম হওয়ার কথা না, কারণ সাইকোলজিতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সব ইয়ারে রিসার্চের জন্য একটি কোর্স থাকে। আমরা ভেরিয়েবল, তারপরে আরো যে বিষয়গুলো থাকে ভেরিয়েবল, তারপরে রিসার্চ স্টেপস, এগুলো মোটামুটি ধারণা আছে। সো বাকিদের জন্য আমি তাহলে ক্লাসটা যখন শুরু করব, ভেরিয়েবল, তারপরে এরকম আরো যে বিষয়গুলো আছে, মেথড নিয়ে তো আলোচনা হবে, বাট ভেরিয়েবল গুলো নিয়ে একটু শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে যাব। ওকে, সো আমি নেক্সট স্টেপে যদি যাই, স্টেপটা খুব দ্রুত শেষ করি, কারণ এখানে যে আচ্ছা আরেকটা বিষয়, এখানে আমি যে স্টেপস গুলো দেখাই দিয়েছি প্রতিটি স্টেপের জন্য আলাদা ডিফারেন্ট একটি ক্লাস থাকবে। তো এরপরে যে স্টেপটা আসে কোশ্চেন ও প্রবলেম স্টেটমেন্ট, আমি যখন ফুল প্ল্যানটা করে ফেলি, এরপরে আমি যেটা ঠিক করি আমার রিসার্চের কোশ্চেন কি হবে, কিংবা আমার রিসার্চের প্রবলেমটা আসলে কি, আমি কোন জায়গাটা নিয়ে কাজ করব, আমরা যেটাকে বলি যে মাঝে মাঝে বলি রিসার্চ অবজেক্টিভস বা হাইপোথিসিসও বলে অনেক ক্ষেত্রে। সো যদিও সবগুলো টার্ম আলাদা, বাট রিসার্চ করার ক্ষেত্রে আমরা প্রবলেমটাকে হাইপোথিসিস বলি, অবজেক্টিভস বলি, বা কোশ্চেন আকারেও ডিফাইন করি। সো এটার পরে আমাদের যে স্টেপটা থাকে, আমরা ডিজাইন এন্ড মেথড, আমি কোন ডিজাইনটা, আচ্ছা রিসার্চ ডিজাইনটা একাডেমিক একটা বিষয়, মানে রিসার্চ ডিজাইনটা নিয়ে হয়তো দুইটা বা তিনটা ক্লাসও নিয়ে লাগতে পারে, ওইটা আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব। আমরা কোন ডিজাইনে আমাদের গবেষণাটা করব সেটা ঠিক করা লাগে। সেটার পরে আমি আচ্ছা মেথডটা আমি নিচে থেকে অ্যাড করছি, এটা আমি কেন দিয়েছি, এই যে মেকে ফুল প্ল্যান বললাম, মেথডটা আসলে এখানে আসে। মেথডে আমি যেটা চিন্তা করব সেটা হলো আমার ডেটা কালেকশনটা কিভাবে হবে, এই জায়গাটা, মানে আমার ফুল রিসার্চ এনভায়রনমেন্টটা কিভাবে হবে। এটা আমি যদি ল্যাবে রিসার্চ করি সেক্ষেত্রে আমার ল্যাবের পরিবেশটা কেমন হবে, আমার পার্টিসিপেন্টদের সাথে আমি কিরকম বিহেভ করব, আমার পার্টিসিপেন্টদের থেকে ডেটাগুলো কিভাবে নিব, ডেটা কালেক্ট করার পরে সেটা আমি কোথায় রাখবো, কিভাবে প্ল্যান করব, এই সম্পূর্ণ বিষয় আমি এখানে প্ল্যান করে ফেলবো। আমি কিন্তু এখনো পেপার মানে কাজটা শুরু করে নেই, জাস্ট এগুলো প্ল্যান করতেছি। ওকে, সো ডিজাইন গেল, মেথড গেল, এরপরে আমি টাইটেলটা ঠিক করি। টাইটেল সিলেকশনেরও অনেক নিয়ম আছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা শিখবো, এপিএস স্টাইলটা আমরা ফলো করব। এপিএস 7th এডিশন যে বইটা আছে ওইটা ফলো করব, আর এপিএস স্টাইলটা ফলো অধিকাংশ ডিপার্টমেন্টে এপিএস স্টাইল ফলো করা হয়। এটা আপনার ইন্টারন্যাশনাল একটা ফরম্যাট, আমার ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য ফরম্যাট। এটা আমার জানা মতে সোশ্যাল সায়েন্সের সবগুলো ডিপার্টমেন্টে ফলো করে। আর ওকে, সো টাইটেল সিলেকশন গেল। টাইটেলটা হলাম আমাদের রিসার্চের একদম শুরুতে যে লেখাটা থাকে, এই টাইটেলটা পড়লেই আপনার বোঝা যায় আমার রিসার্চের মেথড কি, আমার রিসার্চের ভেরিয়েবল কি, আমি কিভাবে কাজ করছি, মানে ওভারঅল বলতে গেলে সবগুলো বিষয় টাইটেলটা পড়েই বোঝা যায়। এরকম একটা টাইটেল আমাদের ঠিক করা লাগে। ওকে, টাইটেল গেল। টাইটেলের পরে আমরা যেটা করি পেপার রিভিউ
শুরু করি, বা আমরা যেটাকে বলি লিটারেচার রিভিউ। মানে এখানে আমি যে টপিকটা ঠিক করলাম, ধরেন আমি যে সামি আপুর টপিকটা ঠিক করছি যে আমি মাদার অ্যাকসেপ্টেন্সের সঙ্গে সেলফ এস্টিমের সম্পর্ক নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে আমি কি করব, এই মাদার অ্যাকসেপ্টেন্স এন্ড সেলফ এস্টিম এই বিষয়টা নিয়ে বা এটা সম্পর্ক নিয়ে এর পূর্বে যতগুলো গবেষণা হয়েছে আমি সবগুলো অনেকগুলো গবেষণা পেপার পড়বো, কোনগুলো পড়বো, কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো, এগুলো নিয়ে আলোচনা হবে পরে। সো ওইখান থেকে পরে আমি রিসার্চ গ্যাপ বের করি। এখন আরেকটি বিষয় যদি এখানে বলি, সেটা হলো আপনি পৃথিবীতে মানে বর্তমান সময়ে আপনি এমন কোনো টপিক সিলেক্ট করতে পারবেন না যে টপিকের উপর এখন পর্যন্ত কোনো গবেষণা হয় নাই। ধরেন একেবারে যদি নাও পান, দেখবেন আপনি অনেক খুব বেশি একটা ইউনিক টপিক ঠিক করে ফেলছেন, ওই টপিকটার উপর দেখবেন আপনি মানে গুগলে গিয়ে সার্চ করবেন বা গুগল স্কলারে সার্চ করবেন, প্রায় 200 বা 250 বছর আগে কোনো একজন ব্যক্তি ওইটার উপর গবেষণা করে গেছে। তার মানে অলরেডি প্রতিটা বিষয় নিয়ে গবেষণা হয়েছে, টুকটাক কিছুটা হলেও হয়েছে। সো যদি গবেষণা হয়েই থাকে, ধরেন সামি আপু যেটা করতেছে সেটা নিয়ে গবেষণা যদি হয়েই থাকে, তাহলে উনি আবার নতুন করে কেন করবে? এটা একটা কোশ্চেন না? কেউ কি এটা বলতে পারবেন? যদি অলরেডি গবেষণা হয়ে থাকে যে সবগুলো টপিকের উপর, তাহলে আমি নতুন করে গবেষণা কেন করতেছি? কারণ হচ্ছে cause loophole থাকতে অনেক গ্যাপ পারে। থাকতে পারে, প্রত্যেকটা গবেষণাতেই হচ্ছে কিছু না কিছু গ্যাপ অবশ্যই থেকে যায়। সেটা পরিবর্তনশীল হতে পারে, তো এই জন্য করা হয়। হ্যাঁ, রিসার্চ গ্যাপ একটা বিষয়, রিসার্চ গ্যাপ তো আছেই। আর এর বাইরে আর কেউ কিছু বলতে চান? আমরা তথ্য হচ্ছে আপডেট হওয়া। হ্যাঁ যেটা নিয়ে যে টপিকটা নিয়ে আমরা রিসার্চ করতেছি ওই টপিকটা হয়তো আমরা আরো বিস্তারিত বা আরো ওই মানে ওই টপিকটা নিয়ে আরো বেটার কিছু জানতে চাচ্ছি, এরকম কিছু একটা থাকে। আচ্ছা, হ্যাঁ এরকমই। আমরা মূলত গ্যাপ বের করি আগের পেপারগুলো থেকে। আমি যদি গ্যাপ বের না করতে পারি পূর্বের গবেষণা থেকে, তাহলে আমি রিসার্চটা করতে পারবো না। কারণ গ্যাপ যখন থাকবে তখনই তো আমি রিসার্চ করব। আমি রিসার্চটা কেন করি? ওই সেম টপিকটার উপর এর আগে অনেক গবেষণা হয়েছে। সো ডিসকভার নিউ ইনফরমেশন। সো এই ওই টপিকটার উপরেও আগে অনেকগুলো গবেষণা হয়েছে। আমি ওই গবেষণাগুলোতে যে গ্যাপ ছিল, সরি আবারও নেটওয়ার্ক চলে গেছে, আমি স্লাইডটা ঠিক করতেছি। সরি নেটওয়ার্ক বলছি, কারেন্ট চলে গেছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমরা গ্যাপ খুঁজি, গ্যাপটা খুঁজে ওই গ্যাপ পূরণ করার জন্য গবেষণা করি। সো লাইক ধরেন সামি আপুর রিসার্চটা এই যে কি বলে সেলফ এস্টিমের সঙ্গে মাদার অ্যাকসেপ্টেন্সের সম্পর্ক ছিল, এটা নিয়ে গবেষণা হয়েছে অলরেডি অনেক। তো আমি কেন করব? প্রথম বিষয় যেটা, যে আমি যে কালচারে করতেছি এই কালচারে হয়তো আগে হয় নাই, এরকম হইতে পারে। আমি এই কালচারে তো রেজাল্ট ভিন্ন আসতে পারে, এক এক কালচারে এক রকম এনভায়রনমেন্ট। সো ওইটা আমি বের করবো নতুন করে, যে আসলে এই কালচারের কোনো ডিফারেন্ট আছে কিনা, নাকি এই কালচারেও সেম রেজাল্ট আসে। তারপর হইতে পারে যে এই কালচারেও হয়েছে, সো আমি অন্য একটা বিষয় দেখবো যে এই কালচারে আগে করা হয়েছিল আপনার প্রায় 5 বা 10 বছর আগে বা 10-20 বছর আগে, বর্তমান সময়ে অনেক কিছু পরিবর্তন হওয়ার কারণে রেজাল্টটা ভিন্ন আসতে পারে, ওটাও একটা গ্যাপ হইতে পারে। কিংবা আপনার মেথোডোলজিক্যাল গ্যাপ হইতে পারে, যে এর আগে যে গবেষণাগুলো করছে এই টপিকটার উপর, সেগুলোতে যে মেথড ইউজ করছে সেই মেথড হয়তো আহ, যথেষ্ট ছিল না এটার অ্যাকচুয়াল রেজাল্ট দেখানোর জন্য। আমি অন্য আরো ডিফারেন্ট কিছু মেথড ইউজ করে সেম গবেষণাটা করব, যাতে রেজাল্টটা আরো রিলায়েবল হয়, আরো অনেক ভালো আসে। সো এরকম তারপর হইতে পারে যে পার্টিসিপেন্টের গ্যাপ, পার্টিসিপেন্ট হয়তো আগে মেল ফিমেলের সংখ্যা রেশিও কম ছিল, কিংবা পার্টিসিপেন্ট ওভারঅল কম ছিল, আমি আরো বেশি পার্টিসিপেন্ট নিয়ে করব, সেরকম অনেক গ্যাপ হইতে পারে। তো যাই হোক, এরপরে যে বিষয়টা আসে রাইটিং। আমরা যখন লিটারেচার রিভিউ শুরু করি, লিটারেচার রিভিউ শুরু করা অবস্থায় আমরা লেখা শুরু করি পেপারটা লিটারেচার রিভিউ থেকে। সো পেপার লেখা শুরু করতে করি বলতে আমরা রিসার্চ প্রপোজালটা লেখা শুরু করি। রিসার্চ প্রপোজালটা নিয়ে ওই স্টেপসগুলো নিয়ে এখন না যাই। সো রিসার্চ প্রপোজাল লেখা শুরু করি, এবং রিসার্চ প্রপোজাল লেখাটা যখন শেষ হয় পুরোটা, তারপরে আমরা ডেটা কালেকশন করি। ডেটা কালেকশন হওয়ার পর অ্যানালাইসিস করি, অ্যানালাইসিসের পর আমাদের আচ্ছা, আমার স্লাইডটা ওপেন হইতেছে, একটু ওয়েট জাস্ট।
অ্যানালাইসিস করার পরে আমরা ফাইনাল পেপারটা রেডি করি, মানে ফাইনাল পেপারটা লিখি। ফাইনাল পেপার লেখা হইলে তারপরে আমরা পাবলিকেশনে পাঠাই বা কোনো কনফারেন্সে পাঠাই। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ডিজাইন আর মেথড এই টপিকটা যদি আরেকবার একটু বলতেই ভালো হইতো, বললে ভালো হইতো। আচ্ছা, রিসার্চ ডিজাইন আর রিসার্চ মেথড। এখন মেথড বলতে যেটা বোঝানো হয়, আমি পেপার আমি কিভাবে কাজটা করতেছি, মানে আমার মেথডটা কিভাবে বুঝাবো এটা, যে ওকে আমি যেটা বললাম, আমি যে গবেষণাটা করতেছি, গবেষণার আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করতেছি, আমার ফুল স্টেপস গুলো কি, এটা হলো মেথড বা পদ্ধতি। আর ডিজাইনটা হইলাম আমি আমার যে গবেষণাটা আছে, গবেষণার বা রিসার্চের স্ট্রাকচার কিছু ডিজাইন অলরেডি দেয়া আছে, যেমন কোয়াস এক্সপেরিমেন্টাল ডিজাইন আছে, তারপর এক্সপেরিমেন্টাল ডিজাইন, সার্ভে ডিজাইন, সার্ভে ডিজাইন, বর্ণনামূলক, পরিসংখ্যানমূলক। ভাইয়া হ্যাঁ, এরকম অনেকগুলো আছে, ডিসক্রিপটিভ আছে, এরপরে আসবো ওইগুলোতে। ক্রস সেকশনাল ডিজাইন আছে, কোয়াস এক্সপেরিমেন্টাল ডিজাইন আছে। সো এরকম কিছু ডিজাইন অলরেডি দেয়া আছে স্ট্রাকচার। এখন আমি ওই ডিজাইনগুলোর মধ্যে কোন ডিজাইনটা আমার গবেষণাটা বা আমি যে মেথডে করতেছি, এই মেথডটা কোন ডিজাইনের মধ্যে পড়ছে, এটা আমি দেখি, এটা বের করা লাগে, তারপরে ওটা বলা লাগে যে আমি এই ডিজাইন ইউজ করে করতেছি। আর আমার গবেষণার ক্ষেত্রে আমি ওই ডিজাইনের বাইরে কোনো কিছু করতে পারবো না, এটা একটা বিষয়। আচ্ছা, ডিজাইন মেথড এগুলো তো পরে আসবো, আজকে ওগুলোতে বিস্তারিত না যাই, 1 আওয়ার অলরেডি হয়ে গেছে। টাইপস অফ রিসার্চ, এটা নিয়ে একটু কথা বলি আজকে। আচ্ছা, এটা তাড়াতাড়ি শেষ করি, এরপরের বিষয়টা একটু ইম্পর্টেন্ট, ওটা ভালো মতো দেখাই জীবনে। সো টাইপস অফ রিসার্চটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা কোন টাইপের গবেষণা করব, মানে যেটা বললাম, আমরা টপিক সিলেকশনের পরে প্ল্যান করি আমি কিভাবে কি করব। এখন ওই প্ল্যানটা আমার কোন প্ল্যানটা করার জন্য তো আমার আগে জানা লাগবে কিভাবে রিসার্চ করা যায়। সো ওটার জন্য টাইপস অফ রিসার্চটা জানা ইম্পর্টেন্ট। এখানে আপনার ডিজাইনের উপর ভিত্তি করে কয়েকটা টাইপ হইতে পারে, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ বলতে সংখ্যাগত, আর কোয়ান্টিটেটিভ বলতে সংখ্যাগত, আর কোয়ালিটেটিভ বলতে আপনার ডিসক্রিপটিভ যে বিষয়গুলো আছে। সো সংখ্যাগত বিষয় যেটা রিসার্চ যেটা বা কোয়ান্টিটেটিভ, এখানে আমরা ডেটা কালেকশনের ক্ষেত্রে আমরা শুধু ডেটা কালেকশন করার পরে আমরা ওটা সংখ্যাগতভাবে অ্যানালাইসিস করি, মানে বলতে পারেন যোগ বিয়োগ গুণ ভাগ, এই টাইপের বিষয়। আর কোয়ালিটেটিভের ক্ষেত্রে আমরা যেটা করি, হয় না, আমরা অনেক সময় ধরেন যদি একদম সহজ এক্সাম্পল দেই, কোয়ান্টিটেটিভটা হলাম গণিত, আর কোয়ালিটেটিভটা হলাম বাংলা সৃজনশীল প্রশ্ন। বাংলা সৃজনশীল প্রশ্ন যেরকম ব্যাখ্যা করে এরকম ব্যাখ্যা করে প্রমাণ করা লাগে, আর কোয়ান্টিটেটিভে আমার ম্যাথ করে প্রমাণ করা লাগে। এটা হলাম দুইটার পার্থক্য। সো এগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। তারপরে মিক্সড মেথড একটা আছে, মিক্সড মেথডে কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ দুইটা, যেমন ধরেন ফিজিক্স, কেমিস্ট্রি লেখাও থাকে, আমি লিখেও ব্যাখ্যা করি, আবার ম্যাথও করি। তারপরে এক্সপেরিমেন্টাল আছে। এক্সপেরিমেন্টালটা বাংলাদেশে যদিও মানে প্রচলন নাই, কারণ বাংলাদেশে আসলে গবেষণার জন্য ল্যাব সংখ্যা খুবই কম, ধরতে গেলে নাই বলতে পারেন, শুধুমাত্র কয়েকটা পারে। সো এক্সপেরিমেন্টাল ডিজাইনটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে বলি যে কজ ইফেক্ট রিলেশনশিপ দেখি, আমরা কোন একটা কারণ থাকে, ওই কারণের ইফেক্টটা কি ওটা আমরা দেখি, কিংবা আমরা ধরেন ওষুধের ক্ষেত্রে যদি বলি, আমি কোনো একটা পার্টিসিপেন্ট নিয়ে আসলাম যার উপর আমি গবেষণাটা করব, তাকে আমি নাপা এক্সট্রা দিলাম। এখন নাপা এক্সট্রা খাওয়ার পরে তার এটা হলাম কস্ট, তাকে আমি নাপা এক্সট্রা দিলাম। এখন নাপা এক্সট্রা খাওয়ার পরে তার এটা হলাম কস্ট, গবেষণার তার কস্টটা হলাম জ্বর আসছে, এটা কস্ট, আমি তাকে নাপা এক্সট্রা দিলাম। নাপা এক্সট্রাটা আমার রিসার্চের ট্রিটমেন্ট। এখন নাপা এক্সট্রা খাওয়ার পরে তার উপর ইফেক্টটা কি হবে ওইটা আমি দেখব। তার মানে কজ এন্ড ইফেক্টের মধ্যে সম্পর্ক কি, এটা নিয়ে আমি কাজ করি এক্সপেরিমেন্টাল ডিজাইনে। এরপর আসি ডিসক্রিপটিভ রিসার্চে, ওই যে কোয়ালিটেটিভের মতনই আমি বিস্তারিত অনেক আগে পড়াশোনাতে, তারপর কিংবা আমি নিজে ডেটা কালেক্ট করি, সেগুলো আমি ব্যাখ্যা করি বিস্তারিত, একটার সঙ্গে আরেকটি অ্যানালাইজ করি, যুক্তিতর্কের মতন একটা। এরপর আসে কোরিলেশন। তো এমনিতে বোঝা যায়, কোরিলেশনটা আপনার দুইটা জিনিসের রিলেশন দেখা ট্রাই করি। যেমন ধরেন মানসিক স্বাস্থ্যের সঙ্গে
একাডেমিক ডাউনফলের সম্পর্ক, একটা কোরিলেশনাল টাইপ হইতে পারে। তারপর টাইমের উপর ভিত্তি করে দুই টাইপের রিসার্চ হইতে পারে। টাইম বলতে আপনার এখানে বোঝাইতেছে আমি ধরেন ক্রস সেকশনাল রিসার্চ, এটা বলতে যেটা বোঝায় আমি পুরো ডেটাটা একসঙ্গে নিয়ে নিই। যেমন ধরেন এখন যেটা বললাম মানসিক স্বাস্থ্যের সঙ্গে একাডেমিক ডাউনফলের সঙ্গে মেন্টাল হেলথের সম্পর্ক। এখন এটা আমি কি করতে পারি, ক্রস সেকশনালি করলে আমি এট এ টাইম সবগুলো ডেটা নিয়ে নিব। মানে আমি ডেটা কালেকশনে নামবো। আমার কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? একটু কথা হয়ে আসছিল, বাট এখন ক্লিয়ার আসতেছে। আচ্ছা, মধ্যে লোডশেডিং হয়েছে, তো যে ওয়াইফাই চলে যাওয়ার পরে নেটওয়ার্কটা ফিরে আসতে একটু টাইম লাগছে। ওকে, প্রবলেম হলে বলেন, আমি আবার লিভ নিয়ে জয়েন করব। কিছু ক্রস সেকশনালটায় আমরা যেটা করি এট এ টাইম সবগুলো ডেটা নিয়ে নেই। এজ লাইক আমি ডেটা কালেকশনে নামলাম, আমি এক সপ্তাহের মধ্যে সবার থেকে সব ডাটা নিয়ে নিব। তাদের মানসিক স্বাস্থ্য এবং মেন্টাল হেলথ এবং একাডেমিক ডাউনফলের যে ডেটাগুলো আছে সেগুলো আমি নিয়ে নিব, তারপরে আমি অ্যানালাইজ করব। আর লংডিটিউশনাল রিসার্চটা হয় অনেক লম্বা সময় ধরে অবজার্ভ করে। যেমন ধরুন এই রিসার্চটা যদি লংডিটিউডনাল টাইপে যাই বা রিসার্চে যাই, সেক্ষেত্রে আমি কি করব, আমার ধরেন আমি 1 বছরটা সময় নিয়ে গবেষণা করব, 1 বছর অবজার্ভ করব। আমি কি করব 1 বছর তাদের একাডেমিক, নট অনলি একাডেমিক ডাউনফল, আমি ধরেন 10টা স্টুডেন্ট ঠিক করলাম আমার গবেষণা করবে 10 জনকে নিয়ে। আমি কি করব এই 1 বছর এই 10 জনের উপর অবজারভেশন করব যে তাদের একাডেমিক অবস্থা কেমন হচ্ছে। ধরেন আমি উইকলি দেখলাম প্রতি উইকে তাদের একাডেমিক অবস্থা কেমন এবং ওই উইকে তার মেন্টাল হেলথের অবস্থা কেমন, এর বাইরে অন্য কোনো ভেরিয়েবল তার উপর কাজ করতেছে কিনা, এই সবগুলো বিষয় আমি অবজারভেশন করি পুরো 1 বছর, 2 বছর কিংবা 3 বছর। লংডিটিউশনাল রিসার্চ অধিকাংশ 4-5 বছর বা 5-6 বছর হয়ে যায়। সো এরকম করে লম্বা সময় ধরে ডেটা কালেক্ট করে অবজার্ভ করে যে গবেষণাগুলো করা হয় সেগুলো আপনার লংডিটিউশনাল। এগুলো সাধারণত আমরা অ্যাভয়েড করি, স্টুডেন্টরা অ্যাভয়েড করি, কারণ আমাদের তো এত লম্বা সময় ধরে রিসার্চ করার সময় নাই। আমরা যদি ইন ফিউচারে পিএইচডি করি কিংবা প্রফেশনাল লাইফে যখন চলে আসবো 5-6 বছর বা 10-15 বছর পর, তখন আমরা এগুলোতে লাগাবো। ওকে, আর আদার কিছু টাইপ আছে, যেমন আমরা অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশে যেটা করি সার্ভে রিসার্চ করি। একটা আমরা তো এটাকে সার্ভে বলি, অনেকে এটা এগুলোকে আমরা রিসার্চ করি না, বলে যে আমি সার্ভে করতেছি। একটা স্কেল দিয়ে দেই বা কিছু কোশ্চেন দিয়ে দেই, কোশ্চেন গুলো পূরণ করে তারপর ওটাকে আমি এক্সেলে নিয়ে অ্যানালাইজ করি, ওকে, সার্ভে। আর সার্ভে রিসার্চ সম্পর্কে মোটামুটি সবার একটু আইডিয়া আছে। এরপরে আর দুটো বিষয় থাকে, কেস স্টাডি এবং সিস্টেমেটিক রিভিউ। সো কেস স্টাডি সম্পর্কে সাইকোলজি যারা আছেন তাদের ধারণা থাকার কথা যে কেস স্টাডিটা হয়, যেমন সাইকোলজির কেস স্টাডি রিসার্চ গুলো কিরকম হয়, আমাদের যে সাইকোলজির যে পেশেন্ট বা রোগীগুলো থাকে তাদের ক্ষেত্রে ধরেন একটা রোগী তার পিটিএসডি আছে। সো তার ওই পিটিএসডিটা কিভাবে শুরু হয়েছে, আমি তাকে ট্রিটমেন্ট দিচ্ছি, ক্লিনিকে এসে সেশন নিচ্ছে প্রতি উইকে, তার প্রিভিয়াস হিস্টোরি, আমি তাকে কি ট্রিটমেন্ট দিচ্ছি, সেই ট্রিটমেন্টের পরে তার কি অবস্থা হচ্ছে, এই বিষয় এই সম্পূর্ণ বিষয় আমি নোট করতেছি বা অবজার্ভ করতেছি, এবং এগুলোর উপর বেসড করে আমি একটা গবেষণা পরিচালনা করব। এটা হয় আপনার কেস স্টাডি। কিংবা অন্য সেক্টরের কথা যদি বলি, আমি ধরেন হিস্টোরির কথা যদি বলি, হিস্টোরিতে আমি ধরেন বর্তমানে জুলাই নিয়ে একটা গবেষণা করব। সো এখন কেস স্টাডিটা কিরকম হইতে পারে, আমি জুলাইয়ের যতগুলো ডকুমেন্টস আছে সবগুলো ডকুমেন্ট কালেক্ট করতে পারি, নিউজ পেপার হোক বা যে কোনো ডকুমেন্টস হোক, সবগুলো ডকুমেন্টস কালেক্ট করে মাল্টিপল ডকুমেন্টস গুলো আমি অ্যানালাইজ করে তারপরে একটা গবেষণা পরিচালনা করতে পারি। কেস স্টাডি আর সিস্টেমেটিক রিভিউটা অনেকটা সেমই হয়। আচ্ছা হ্যাঁ, স্লাইড গুলো দিয়ে দিব প্লাস রেকর্ডিংও দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, কেস স্টাডি আর সিস্টেমেটিক রিভিউ দুইটা প্রায় সেমই হয়। সো সিস্টেমেটিক রিভিউটা হলাম আমাদের, আচ্ছা এটা একটু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এই কারণে ইম্পর্টেন্ট যে আমরা যে কোনো ধরনের রিসার্চ করি না কেন, আমাদের ওই গবেষণায় আমাদের একজন সুপারভাইজার প্রয়োজন। সুপারভাইজার ব্যতীত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। মাঝে মাঝে কথা একটু আচ্ছা, আমি লিভ নিয়ে আবার জয়েন হচ্ছি।
এখন কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা সরি, আমার কিছু করার নাই, কারণ আপনারা নিজেরাও দেখলেন যখন জয়েন করলাম তখন কারেন্ট ছিল না, তারপর একটু পরে কারেন্ট আসলো আবার চলে গেল। নিজেরাও দেখলেন যখন জয়েন করলাম তখন কারেন্ট ছিল না, সিমেন্টের এত সমস্যা, তারপর একটু পরে কারেন্ট আসলো আবার চলে গেল। তো আবার ইন্টারনেটের সমস্যা, মানে সিমেন্টের এত সমস্যা করতে। ডিজিটাল বাংলাদেশে আছি, কিছু করার নাই। সিস্টেমেটিক রিভিউটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? আমরা এখন যে কোনো ধরনের রিসার্চ করতে হলে আমাদের একজন সুপারভাইজার লাগে। সুপারভাইজার কেন লাগে? সুপারভাইজারের কাজ হলাম আপনার গবেষণাটা ঠিক হচ্ছে কিনা। আবারও প্রবলেম হচ্ছে? না, ঠিক আছে তো, এখন হয়তো ওনার প্রবলেম হয়েছে। আচ্ছা, ওকে সো অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা, তো খুব দ্রুত শেষ করে দিই। আমাদের সুপারভাইজার লাগে একজন। সুপারভাইজারের কাজ হলাম আমরা গবেষণাটা ঠিকঠাক করতেছি কিনা সেটা চেক করবে উনি, এবং চেক করে ওটা আমাদেরকে গাইড করে বলতে পারেন। মানে আমরা অনার্সে যেটা করি, আমাদের একটি ফোর্থ ইয়ারে মোটামুটি সবারই একটি করে থিসিস থাকে, ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ারে। সো সেই থিসিসটা আমরা কোনো একজন টিচারের আন্ডারে করি। এরকম গবেষণার ক্ষেত্রে একজন সুপারভাইজার লাগে। অধিকাংশ ক্ষেত্রে সুপারভাইজার হয় একজন প্রফেসর কিংবা এক্সপার্ট কেউ, যার যিনি গবেষণা এক্সপার্ট। তো গবেষণা এক্সপার্ট বলতে ধরা হয় প্রফেসরদেরকেই কিংবা কোন একজন টিচার, এরকম কাউকেই। এক মিনিট। সো সুপারভাইজার খোঁজাটা আমাদের জন্য বাংলাদেশে একটা প্রবলেম। আমাদের ক্ষেত্রে যেটা হয় জন্য যে সুপারভাইজার আমরা পাবো কি পাবো না, কারণ আমাদের ক্ষেত্রে যেটা হয় প্রফেসর কিংবা টিচার যারাই থাকে তারা ওইভাবে আমাদেরকে সময়টা দিতে পারে না। এখন বিশেষ করে অনার্স স্টুডেন্টদের আমাদেরকে সুপারভাইজ করবে কিনা, আমাদের গবেষণা হেল্প করবে কিনা, এটা একটা বিষয়। এর কারণে অনেকে গবেষণা করতে পারে না, যে আমি গবেষণা করতে চাই কিন্তু আমার সুপারভাইজারের অভাবে আমি গবেষণা করতে পারতেছি না। এই ক্ষেত্রে একটা বেস্ট ওয়ে হইতে পারে সিস্টেমেটিক রিভিউ। কারণ সিস্টেমেটিক রিভিউটা কি? সিস্টেমেটিক রিভিউটাই আমার সুপারভাইজার লাগে না। আমি সিস্টেমেটিক রিভিউতে ডেটা কালেকশন করতে হয় না আমার। আমি ডেটা কালেকশন না কইরা তারপর ডেটা কালেকশন না করে আমি কি করি এখানে, আমি প্রিভিয়াস যে লিটারেচার রিভিউগুলো আছে, সরি আমি প্রিভিয়াস যে পেপারগুলো আছে গবেষণার উপর, ওই প্রিভিয়াস পেপারগুলো আমি পড়ি। লাইক আমি মেন্টাল হেলথের সঙ্গে একাডেমিক ডাউনফলের সম্পর্ক দেখব। এখন আমি যদি এটা সিস্টেমেটিক রিভিউতে যাই, তখন আমি ডেটা কালেকশন করব না। তখন আমার কাজ কি হবে? আমি এই টপিকের উপর বা এই বিষয়গুলোর উপর, একাডেমিক ডাউনফল এবং মেন্টাল হেলথের উপর যতগুলো গবেষণা আছে আমি সবগুলো গবেষণা পড়বো, বাংলাদেশের পার্সপেক্টিভের সঙ্গে মিলে, এই কালচারের সঙ্গে মিলে, এরকম টপিকগুলো পড়বো। পড়ে তারপরে ওই টপিকগুলো পড়ে ওই পেপারগুলো পড়ে ওই পূর্ববর্তী গবেষণার যে রেজাল্ট গুলো আছে ওই রেজাল্ট গুলোকে আমি অ্যানালাইজ করবো ডিসক্রিপটিভ আকারে। তো এটাও এক ধরনের ডিসক্রিপটিভ রিসার্চ হয়ে যায়। এই কারণে সিস্টেমেটিক রিভিউটা আমাদের জন্য একটু মানে হেল্পফুল হয়, যে আমাদের ক্ষেত্রে সুপারভাইজার প্রবলেম থাকলে আমরা সিস্টেমেটিক রিভিউ করতে পারি। সো আমরা মূলত দুই ধরনের মানে ফুল সেশনটাতে দুই টাইপের গবেষণা নিয়ে ক্লাস হবে। একটা হবে নরমালি ডেটা কালেক্ট করে, আর একটা হবে সিস্টেমেটিক রিভিউ। সিস্টেমেটিক একটি বা দুইটা ক্লাস শেষ করে দিব। ওকে, তারপরে এটা নিয়ে এটাই লাস্ট স্লাইড। এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে কিনা বলেন, না হয় এটা প্র্যাকটিক্যালি থেকে শেষ করি। আমার একটা প্রশ্ন ছিল, ধরো আমি যদি আগের রিসার্চগুলো আছে ওখান থেকে একটা ডাটা নিলাম, হ্যাঁ, তো আমি কালেক্ট না করে জাস্ট ওই ডাটাটা ইউজ করলাম, জাস্ট রেফারেন্সেই আমি ইউজ করে উল্লেখ করে দিলাম যে অমুক অমুকের রিসার্চ থেকে আমি ডাটাটা কালেক্ট করছি বা নিছি। সেই ক্ষেত্রে আমার রিসার্চটা মানে কোন ধরনের রিসার্চ, যে আমি এই যে রিসার্চটা করলাম এটা কোন ধরনের রিসার্চ? আচ্ছা, আমরা সব ধরনের মানে যে পেপার থেকে বা প্রিভিয়াস গবেষণা থেকে তো ইনফরমেশন নেওয়া লাগে, প্রিভিয়াস পেপার লিটারেচার রিভিউ করা লাগে। তো এই ক্ষেত্রে ডিপেন্ড করতেছে আমি যে ডেটা কালেকশন বা আমার মেথডটা কিরকম হবে ওইটার উপর। আচ্ছা, এগুলো নিয়ে মেথডে এখন যাবো না, মেথড নিয়ে পরে আসি। সাইমন ভাই কিছু বলতে চাচ্ছিলেন? সিস্টেমেটিক রিভিউ আর লিটারেচার রিভিউ কি সেম? লিটারেচার রিভিউ এলাম গবেষণার একটা স্টেপস বলতে পারেন। লিটারেচার রিভিউটা সব ধরনের টাইপের গবেষণায়, সব ডিজাইনের গবেষণায় করা লাগে। আর সিস্টেমেটিক রিভিউটা
ওকে, অন্যান্য গবেষণায় আমরা লিটারেচার রিভিউর পরে ডেটা কালেকশন করি, আর সিস্টেমেটিক রিভিউতে যেটা হয় আমরা লিটারেচার রিভিউ করার পরে ওই লিটারেচার রিভিউর উপর বেসড করে অ্যানালাইসিস করি। এটা হলাম ডিফারেন্স, কিন্তু লিটারেচার রিভিউ আর সিস্টেমেটিক রিভিউ সেম না। ওকে, হুমায়ুন শান্তা কিছু বলতে চাচ্ছিলেন? আমি আসলে শুনতে পাচ্ছিলাম না, নেটওয়ার্ক ইস্যু হয়েছিল মেবি। ও আচ্ছা, এখন তো ক্লিয়ার। জি এখন ক্লিয়ার। আচ্ছা ওকে, সো এখন এটা দিয়ে শেষ করে দেব আজকের সেশনটি। আর আজকে যারা ছিলেন আচ্ছা, কেউ একজন একটি স্ক্রিন, মারিয়া কি আছো? জি ভাইয়া, আমি হচ্ছে সবার একটা ফটো তুলে নিচ্ছি মানে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিও তাহলে টেনশনের জন্য। ওকে, তো এরপরের সেশন থেকে আমরা মানে মূল টপিকটা শুরু করবো আজকে। এটা একটু দেখে প্র্যাকটিক্যালি, এটা হলাম রিসার্চ শুরু করার আগে আমাদের সবার একটা রিসার্চ আইডেন্টিটি থাকা প্রয়োজন। মানে আপনি গবেষণার আমরা যেমন স্টুডেন্ট হিসেবে আমাদের স্টুডেন্টের পরিচয় কি, স্টুডেন্ট আইডি কার্ড। সো এজ এ গবেষক বা এজ এ রিসার্চার আপনার পরিচয় কি, আপনার একটা রিসার্চার আইডি। সো রিসার্চার আইডি বেসিক্যালি সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল বা ইম্পর্টেন্ট যে এখানে করা সেটা হলো রিসার্চ গেট। আর রিসার্চ গেটেরটা আমি এখানে কেন উল্লেখ করি নাই, আমরা যেহেতু এখানে অধিকাংশই 7 কলেজের স্টুডেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি যারা আছেন তাদের কেউ একাডেমিক মেলটা দেয়, বাট আমাদের 7 কলেজে আমরা ওই মেলটা পাই না। সো একাডেমিক মেল ব্যতীত রিসার্চ গেট অ্যাকাউন্টটা খোলা যায় না, এই কারণে ওইটা আমি এখানে দেখাই নাই। বাট যাদের একাডেমিক মেল আছে ন্যাশনাল ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি, তারা রিসার্চ গেটে একটা অ্যাকাউন্ট খুলে নিয়েন। আর আমি জাস্ট আজকে এই দুইটা জায়গাতে দেখাবো, অর্কিড এন্ড গুগল স্কলার। আপনারা সবাই যেটা করবেন, আজকে আমি ধরেন এটা দেখাই দিলাম, আপনারা নিজেরা বাসায় গিয়ে আজকের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন অর্কিডে এন্ড গুগল স্কলারে। অ্যাকাউন্ট খোলার পরে আপনারা যার যার অ্যাকাউন্টের লিঙ্কটা আপনার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিবেন, যাতে সবাই সবার সঙ্গে এই প্রোফাইলগুলোতে কানেক্ট হয়ে যেতে পারে। এটা হলে যেটা হয়, আপনার রিসার্চার হিসেবে আপনার যে অন্যান্য রিসার্চারদের সঙ্গেও কানেকশন আছে, কিংবা আপনি একটি টিম ওয়ার্ক করেন গবেষণা, আপনি একা কাজ করেন না, সেটা একটা প্রুফ এখানে থাকে। ওকে, সো প্রথমে অর্কিডটাতে আসি আমি। নেটওয়ার্কে মানে কথা বুঝতে প্রবলেম হলে সাথে সাথে আমাকে বললেন। ওকে, সো আপনারা এটার জন্য যেটা করা লাগবে, অর্কিড প্রোফাইলের জন্য প্রথমে ORCID এই নাম দিয়ে সার্চ করবেন। তো শুরুতে এইরকম একটা আসবে, ইন্টারফেস আসবে, orcid.org, এটাতে এই লিঙ্কটাতে ঢুকবেন। আচ্ছা, কারো কি অর্কিড প্রোফাইল এন্ড গুগল স্কলার প্রোফাইল কারো কি আছে এখানে? থাকলে হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, শিপন ভাইয়া আপনি তো টিচার, আপনি হ্যান্ড রেজ করেন কেন? আপনি তো আমাদের স্যার। অর্কিড এন্ড গুগল স্কলার প্রোফাইল কারো আছে? ওকে, নাই। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? হ্যাঁ, মারিয়া বলেন। না, ওটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের নাই। তো এখানে আসার পরে সাইন ইন বা রেজিস্টার আমরা নরমালি যেভাবে করি, এখানে গেলেন, এখানে যার আচ্ছা আমার এটা অটোমেটিক চলে আসছে। তো ধরেন এখানে আমাদের এখানে ঢুকলে আমাদের লগইন করতে বলবে। সো লগইন, আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা রেজিস্টারে যাব। রেজিস্টারে গেলে আপনার অ্যাকাউন্ট খুলতে বলবে। ওকে, তো এখানে আচ্ছা আমি কারো একটা খুলে দিই। মারিয়া, তোমার ইনফরমেশনই বলো। গিভেন নেম। মারিয়া কি আছো? জি ভাইয়া শুনতেছি। আমি কি পুরোটা বলবো? হ্যাঁ। পুরো নেমটা বলবো নাকি নিকনেম বলবো? তোমারটা আমি খুলে দেই প্র্যাকটিক্যালি। গিভেন নেম বলতে তোমার ওকে, মারিয়া আর ফ্যামিলি নেম এখানে ফারহানা। হ্যাঁ, ফারহানা এটা জান্নাত। ফারহানা আচ্ছা, জান্নাত। মারিয়া আর ফ্যামিলি নেম এখানে ফারহানা। ফারহানা জান্নাত। আচ্ছা,
ওকে, দিলাম। তো তারপর ইমেল অ্যাড্রেসটা বলো। farhana@gmail.com। কে বানান ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপর আচ্ছা, ভালো পাসওয়ার্ড কি দিব? আর পাসওয়ার্ড তুমি আমাকে মেসেঞ্জারে পাঠাও। পাসওয়ার্ড হচ্ছে আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিনটা অফ করে জাস্ট এটা লগ ইন করে তারপরে আপনাদের কি করা লাগবে এটা দেখাই দিব। সাইমন ভাই কি কিছু বলতে চাচ্ছিলেন? ভাই আমি রিসার্চ গেটে যেসব পেপার পাবো ওইগুলা কি সেম টু সেম অর্কিডে পাবো? আচ্ছা, এখানে যেটা বলতে মানে এটা জাস্ট আপনার অ্যাকাউন্ট খুলে এখানে আপনার ইনফরমেশন গুলো শো হবে। আপনি অ্যাজ এ রিসার্চার কোন বিষয় নিয়ে কাজ করতেছেন, আপনার কোনো পাবলিকেশন থাকলে সেগুলো অ্যাড করবেন। এরকম হবে বিষয়টা। রিসার্চ গেটে আসলে পেপার আসে, বাট অর্কিডে ওরকম পেপার পাবেন না। রিসার্চ গেটেও আসলে পেপার রিসার্চ গেটে পেপার ওকে, রিসার্চ গেটে যেগুলো পান ওগুলো আসলে রিসার্চ গেটের পেপার না। ওরা যেটা করে রিসার্চ গেটে যে সব অ্যাকাউন্ট থাকে ওদের যে পেপার গুলো থাকে ওইগুলো শো করে আসলে। তো এই ক্ষেত্রে অর্কিডটা ওইরকম না, অর্কিডটা জাস্ট আপনার এখানে পেপার পড়তে পারবেন না। আমার কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, সরি, মানে ডিজিটাল বাংলাদেশে আছি তো এই কারণে একটু প্রবলেম হয় মাঝে মাঝে। আমি আবার ল্যাপটপের কানেকশনটা রেখে করতেছি।
আচ্ছা মারিয়া কি পাসওয়ার্ডটা এখন কি মেসেঞ্জারে পাঠাইছো? ওকে, জাস্ট 1 মিনিট ঠিক হচ্ছে। কারেন্ট থাকলে তখন এটা শেষ হয়ে যায়, শুরু করছে। আচ্ছা আমার নেটওয়ার্ক ইস্যু হইতেছে প্রচুর, ল্যাপটপে কানেক্ট করতে পারতেছি না ওয়াইফাই ছাড়া, এতক্ষণ হটস্পটে চালাইলাম আমি। ওকে, তাহলে আমরা মানে যেহেতু শুধু প্রোফাইল তৈরিটাই ছিল, আমরা প্রোফাইল তৈরিটা একদম নেক্সট সেশনে ওটা দেখাই। আজকেরটা এখানে শেষ করি। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ভাইয়া আমার ছিল। আচ্ছা, হ্যাঁ বলুন।